সিপিএম তরুণদের প্রমোট করছে, সেই সময় একজন তরুণ এসে বলছে যে আমায় ক্যান্ডিডেট করবেন না, 3বার হারা হয়ে গেছে। বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এইসব কাণ্ড কারখানা করছে। ও কুণাল ঘোষ কি সেগুলো নিয়ে ও পুরোটা জানবে না, ফলে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি বাম জমানায়। শতরূপ এমনি সেটা মানে বলে ভালো। আপনার বেলেঘাটা বিধানসভাতে এসআইআর এর প্রভাব পড়েছে? মানে অনেক জায়গায় পড়েছে। আমি তো অদ্ভুত পাচ্ছি। এই আজ সকালেই পেলাম যে এতদিন পাচ্ছিলাম নাম কেটে দিয়েছে জেনুইন ভোটার, একই বাড়ির দুজনের আছে একজনের নেই, বা একজনের আছে দুজনের নেই। আজকে একটা অদ্ভুত পেলাম, একটি পরিবার, সেই ছেলেটি 34 নম্বর ওয়ার্ডে, ছেলেটি আমাদের পুরনো দক্ষ বুথ এজেন্ট, খুব দক্ষ, খসড়াতেও তার নাম ছিল, সে কোনো নোটিশ পায়নি, কিচ্ছু জানে না, শুধু এখন দেখা যাচ্ছে সে বিহারের ভোটার, সেই জন্য তাকে এখানে ভোট দিতে দেওয়া হবে না। মানে সে অবাক, তার মা বলছেন এটা কি করে হতে পারে, আমরা এখানে, আমার বিয়ে হয়েছে এখানে 47 বছর, আমার নাম আছে, আমার বাড়ির বাকিদের নাম আছে, শুধু যে তৃণমূলের অ্যাক্টিভ মানে কৃষ্ণেন্দু মুখার্জি বোধহয় ছেলেটি, তাকে হঠাৎ দেখা যাচ্ছে, খুললে দেখা যাচ্ছে চেক বিহারের লিস্ট, তোমার নাম বিহারে আছে। এবার ওই বিহার থেকে যতক্ষণ না কাটানো হবে ততক্ষণ চলে যাবে না, মানে ভোট দিতে পারবে না, বুথে বসতে পারবে না। মানে একদম অঙ্ক কষে কষে এই ধরনের কাণ্ড কারখানা করেছে। কালকে 97 বছরের এক বৃদ্ধা এলেন, মানে তোকে দুজন ধরে দাঁড় করাচ্ছে, নাম কেটে দিয়েছে, খারাপ লেগেছে তাদের। এরকম বহু জায়গায় হয়েছে, একজনের বাড়ি গেছি, বলেন আমার নাম আছে, আমার হাজব্যান্ডের নাম কেটে দিয়েছে। এই ধরনের আমরা সব ক্যাম্প করেছি, লয়াররা বসছেন, আমি সবকটা ওয়ার্ডেই ক্যাম্প হয়েছে। আমি সকালে 2টি 34 এবং 57 দুটো ক্যাম্পে গেছিলাম, আইনজীবীরা সব কাজ করছে। এবং এই যে তৃণমূলের নাম করে ইলেকশন কমিশনের টুইট করা, আপনারা কি মনে করেন সিপিএম যে কথাটা বলে যে একেবারে আরএসএস এর অঙ্গুলি হেলনে পুরোটা হচ্ছে? পুরোটাই বিজেপি তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে এইসব কাণ্ড কারখানা করছে, এটা আমরা নিশ্চিত। কারণ কমিশন পুরো বিজেপির লোক। তো এইরকম একটা সময়ে কিন্তু এসব করেও কিচ্ছু হবে না, মানুষ আরো খেপে গেছে। ধরা যাক একটা ফ্যামিলি হয়তো আমাদের সমর্থক ছিলেন না, তার একজনকে কেটেছে, দুজনকে রেখেছে, ওই দুজন বলছেন আপনাদের দিতাম না আগে, এবার আপনাদেরই দেব। তার কারণ এই অসভ্যতাটা মানা যায় না। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কার কথা কে বলে, কার বলতে বললাম সিএআর, সেই আপনার গাড়ি নিয়ে সেই যে বিষয়, শতরূপ ঘোষ সে আবার একটা কটাক্ষ করেছেন, আপনিও তার উত্তর দিয়েছেন। কি হচ্ছে মানে ব্যাপারটা? না, যাদের আমাদের সারাদিন নানা কাজ থাকে, আবার সিপিএম এর যারা নতুন তরুণ তুর্কি বলে সিপিএম দাবি করে, কারোর নাম আগুন পাখি, কারোর নাম হেলিকপ্টার, কারোর নাম সাবমেরিন, হ্যাঁ, এদেরকে কখনো দেখা যাবে না একই কেন্দ্রে দুবার হারছে, ঠিক আছে? আবার যদি কেউ হারের হ্যাট্রিক করে ফেলে, যখন গোটা সিপিএম নাকি বলছে আমরা তরুণদের প্রার্থী করছি, সেখানে একজন তরুণ বলছে আমাকে আর হারাবার জন্য ক্যান্ডিডেট করবেন। ব্যতিক্রমী, ফেসবুক বিপ্লবী। কিন্তু সিপিএম তরুণদের প্রমোট করছে, সেই সময় একজন তরুণ এসে বলছে যে আমায় ক্যান্ডিডেট করবেন না, 3বার হারা হয়ে গেছে। তো তারা শুধু ফেসবুকে বিপ্লব করে। কে আগে নন্দীগ্রামে দাঁড়িয়েছিল, সে এবার উত্তরপাড়ায়, যে উত্তরপাড়ায় সে আজ আর এক জায়গায়। অর্থাৎ এই যে সিপিএম বলে একজন নতুন সূর্য এসে গেছে বলে একজন, ঠিক আছে, যেমন জব্দ হয়ে গেল, 5 বছর তাদের আর দেখা নেই। মানে সিপিএম যে এই মানে ক্লাসটাও নেবে যে নির্বাচনে জয় পরাজয় থাকতে পারে, সময় দুঃসময় আসতে পারে, কিন্তু তুমি এমন ভাবে নার্স করো যাতে পরের বার তুমি অনেক অ্যাডভান্টেজিয়াস জায়গায় থাকো। এরা নেই, এরা একবার হারলো, তারপরে এবার একটা নতুন কেন্দ্রে আবার সূর্যোদয় হবে, আমি প্রতীক এসে গেলাম। কি যে আমার গাড়ি নিয়ে কটাক্ষ করছে, তার 3বার হারা, সে ভোট থেকে পালিয়ে গেছে, সে সারাদিনে ফেসবুক আর মিডিয়া বা সোশ্যাল মিডিয়ায়
বড় বড় কথা বলতে যত সময় দিয়েছে, যদি সেটা 5 বছরে দিত শুধু হারের পর থেকে একটু মানুষের কাছে পাড়ায়, তাহলে কিন্তু আর পার্টিকে বলতে হয় না আমি আর দাঁড়াতে চাই না, আমি আর হারতে চাই না। কত বড় লজ্জার যে আমি সব ব্যাপারে হাংবাক্পনার মতো কথা বলে বেড়াই, অথচ আমি পার্টিকে বলছি আমি দাঁড়াতে চাই না। তাহলে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোর উপর দাঁড়িয়ে কি মানুষের রাজনীতি করা যায়? শতরূপ ঘোষকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনার সঙ্গে কুণাল ঘোষের কোনো পার্সোনাল সম্পর্ক, কোনো ঝামেলা আছে কিনা, কারণ কুণাল ঘোষ দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আপনি একটা ছবি পোস্ট করে দিলেন প্রিজন ভ্যানে। আপনি তৃণমূলকে আক্রমণ করার সময়তে খুব স্বাভাবিকভাবেই কুণাল ঘোষকে আপনি করে ফেলেন। আপনার কি কোনো পার্সোনাল সমস্যা আছে? উনি বলেছিলেন যে না, কুণাল ঘোষ বাঘের বাচ্চা, কুণাল ঘোষের জন্য মমতা ব্যানার্জির সম্পর্কে অনেক কিছু আমি জানতে পেরেছি। আমি তো ওনাকে পছন্দ করি। কুণাল ঘোষ বাঘের বাচ্চা, মমতার জম কুণাল ঘোষ। হ্যাঁ, কুণাল ঘোষ কি সেগুলো নিয়ে ও পুরোটা জানবে না। ওর যারা রাজনৈতিক কাকা জ্যাঠা, অনিল বিশ্বাস, বিমান বসু, রবীন দেব, সুজন চক্রবর্তী, মানে যারা আরো যারা আছেন, তারা, হাসিম আব্দুল হালিম ছিলেন, তাদের কাছে সেই স্কুলিংগুলো ওদের দরকার ছিল। নেই বলেই এই ধরনের সব সিপিএম এর নতুন প্রজন্ম একটা ফাঁকিবাজ প্রজন্মে পরিণত হয়েছে। সিপিএম এর সমস্যাটা হচ্ছে কি, সিপিএম যতদিন ক্ষমতায় ছিল ততদিন তরুণ প্রজন্মটা শুরু হতো 65 বছর বয়স থেকে। আর ক্ষমতাটা যাওয়ার পর এখন এই হেলিকপ্টার, আগুন পাখি, সাবমেরিন এই সবগুলো ঘুরছে। কিন্তু তৃণমূলের মমতাদি কিন্তু 5টা জেনারেশন ক্ষমতায়। আজকে যদি এই ক্যান্ডিডেট লিস্টটাই দেখা যায়, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায়, যাকে মমতাদি দাদা বলেন, সেখান থেকে মমতাদিদের জেনারেশন, তারপর থেকে করতে 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 মধুপর্ণা ঠাকুরবাই, বাচ্চা ছেলে মেয়েগুলো কিন্তু ক্যান্ডিডেট। তাহলে সিপিএম কে তফাৎটা শিখতে হবে যে একদম যখন পার্টি ক্ষমতাতেও রয়েছে, মানুষের আস্থায়, ততক্ষণই পার্টিটাকে শুদ্ধিকরণ এবং সময়োপযোগী করে যাচ্ছে। আর এরা তো বলার চান্স পাচ্ছে, এদের বাবা কাকারা তো সব তুলে দিয়েছিল, ইংরেজি তুলে দিয়েছিল, কম্পিউটার ঢুকতে দেবে না। হ্যাঁ, হংকং ব্যাংকে কম্পিউটার ঢুকেছিল বলে গড়িয়াহাটে ভাঙচুর। সব দেশের সব রাজ্যে আইটি এগিয়ে গেল, আমরা শুধু পিছিয়ে। এখান থেকে জেনারেশনের পর জেনারেশন চলে গেল। তো ফলে এখন এরাই এখন এই মুখে ন মারিতম জগত করে টিকে আছে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় শতরূপ এমনি ছেড়া, মানে বলে ভালো, অপমান, ওর যদি লক্ষ্যে নির্দিষ্টভাবে যুক্তিতে থাকে, ওর যদি যে কোনো দলেরই হোক, আমার ওকে বলে না, মানে বেসিক প্রথমেই ওর একটা টার্গেট হয়ে যায়, আমি একটা বিপক্ষকে একটা অপমান করবো, একটা সস্তা চমকে চলে যায়। ওটা থেকে বেরিয়ে এসে যদিও আর পাড়ায় একটু জমিতে মেশে, মানে এদের প্রত্যেকেই, কিন্তু আমি এদের মানে বাকিদেরও বলছি, তাহলে একটা সব দলেরই থাকবে উচিত, কেন থাকবে না লোকজন, মানে সেটা যেন ঠিকভাবে, সেটাই ভালো। মানে শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়া খুব দরকার আজকের দিনে, সোশ্যাল মিডিয়া তো দরকারই, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়ায় হবে না। পাড়ার ক্লাব, পাড়ার চায়ের দোকান, পাড়ার পুজো, পাড়ার টুর্নামেন্ট, সব জায়গায় রাজনীতি চলে না, মিশতে হয় সবার সঙ্গে। যে কথাটা বলছিলাম, যে সিপিএম যে অভিযোগটা বারবার করতে থাকে যে আরএসএস একটা গোডাউন এবং তৃণমূল আর বিজেপি দুটো আলাদা শোরুম, আপনারা আমরা পরিষ্কার মনে করি, বিশ্বাস করি যে বিজেপির আত্মা দুটো, একটা আরএসএস, একটা সিপিএম। আচ্ছা, কারণ সিপিএম এর ভোটটা কমছে বলেই তো বিজেপির একটু ভোট বেড়েছে। বিজেপির তো এত নিজস্ব ভোট নেই, তৃণমূলের তো ভোট কমেনি, ভোট তো কমেছে সিপিএম এর আর কংগ্রেসের। তাহলে সিপিএম এর ভোট যত পার্সেন্ট কমেছে, আনুপাতিক হারে বিজেপির ততটা বেড়েছে। তাহলে যে লোকটা হাতে কাঁধে লাল পতাকা নিয়ে শহীদ মিনার যাচ্ছে, সে বাড়ি এসে বুথে বিজেপিকে ভোট দিয়েছে। নইলে অশোক ভট্টাচার্যের মতো সিনিয়র শ্রদ্ধেয় নেতাকে, মোহাম্মদ সেলিমকে পাশে রেখে শিলিগুড়িতে জনসভায় বলতে হলো মাইকে যে শেষ 3টে নির্বাচন সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে, এই ভুল আর করা যাবে না। দুঃখের সাথে এই কথাটা বলতে হয়, আপনাদের সামনে এই কথাটা বলছি, বহু বামপন্থী মানুষরা গত তিনটে নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারানোর নাম করে তারা গিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, কোনো ভোটেই না। তো সুতরাং সিপিএম বড় বড় কথা বলছে কেন? 1988 সালে
গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায়। ভিপি সিংকে কেন্দ্র করে 1988 জুলাই মাসে শহীদ মিনার ময়দানে জ্যোতি বসু, ভিপি সিং আর অটল বিহারী বাজপেয়ী হাত ধরে দাঁড়ালেন। সিপিএম বিজেপিকে আনেনি। আবার যে কংগ্রেসের ক্ষেত্রে গলি গলি মে শোর হ্যায় রাজীব গান্ধী চোর হ্যায় বলে এরা ঘুরেছিলেন এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন, আবার এই রাজ্যে সেই কংগ্রেসের সঙ্গেই জোট করে সেই সিপিএম নির্বাচনে লড়েছে। এদের আবার নীতি বলে কিছু আছে না। এই সিপিএম এর ভোটটাকে তৃণমূল কেন নিতে পারলো না? আসছে তো, অনেক আসছে তো, যারা উপকার পাচ্ছেন, যারা দেখছেন যে না সত্যিকারের বামপন্থী যারা, যে না আমরা এই সাম্প্রদায়িক ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে শক্তিশালী করব না, তো তারা তো সরাসরি তৃণমূলে ভোট পাচ্ছে। তৃণমূলের ভোটটা বাড়ছে কি করে? মানে এই ইলেকশনে যত ভোট, তারপরে যখন আরো কাজ যাচ্ছে, কারণ এই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার, সবুজ সাথী থেকে যুব সাথী, যতগুলি আছে প্রায় 100টা, এটা তো দল দেখে দেখে দেয়া হচ্ছে না। বিজেপির মিছিল দেখলাম, সব একটা মিছিল যাচ্ছে গ্রামের পথে, আরে সবুজ সাথী সাইকেলটার সামনে বোর্ডে লেখা সবুজ সাথী। তো মানুষ তো বুঝতে পারছেন কি, সিপিএম এরও যারা বা বিজেপির যারা বা কংগ্রেসের যারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছেন। তো মানুষ প্রত্যেকটা ইলেকশনে ওই জন্য তৃণমূলের ভোট খানিকটা করে বাড়ছে। আপনাকে শেষ প্রশ্ন, আপনার হোয়াটসঅ্যাপ ডিবিতে জেরির ছবি কেন? টম অ্যান্ড জেরি আমার ভালো লাগে, ওই ধরনের ক্যারেক্টারকে আমার খুব ভালো লাগে, এবং আমি নিজে মাঝে মাঝে একটু মাথা গরম করে ফেলি, হ্যাঁ একটু দুম করে রেগে যাই, সেই জন্য আমি রাগী জেরির ছবি দিয়েছি। রাগী জেরির ছবি। তবে আপনার টমকে না, সেটা কিন্তু জেরিটা আমার খুব মানে মানে ভালো লাগে। টমটা খুব দুষ্টু। টম নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই? না, টম নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। ও নানা ক্ষেত্রে যখন তখন এক একটা লোক টমের ভূমিকায় এসে হাজির হয়, তো তারপরে অদৃশ্য আর একটা থাকে যে এসে তার মাথায় একটা দুম করে বাড়ি মারে, টম চেপটে যায়, তারপর জেরি হাসতে হাসতে বাড়ি যায়। মানে কুণাল ঘোষ অপ্রতিরোধ্য। আমি সে কথা বলছি না, বাকি আমি ঈশ্বর বিশ্বাসী, এবং আমার মানে আমি চাকরিতে বসকে মেনে চলি, আর রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা। কিন্তু আমি মানুষকে নিয়ে ছোটবেলা থেকে ক্লাব করি, পাড়া করি, পুজো করি, বন্যাত্রাণে যাই, এই সমস্ত মিলিয়ে মিশিয়ে আমার একটা জগৎ আছে। ফলে আমি সকলকে নিয়ে চলতে ভালোবাসি, আমার কাজ করতে ভালো লাগে, লোকের মুখের হাসি দেখতে খুব ভালো লাগে। তার খানিকটা সুফল আমি এখন নিজে ক্যান্ডিডেট হয় এত জায়গা থেকে আমি শুভেচ্ছা এবং পাশে আছি পাচ্ছি, সেটা আমার খুব ভালো লাগে। আর একটাও কথা এই প্রসঙ্গে জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, এই যে বলছেন লোকের মুখে হাসি দেখতে ভালো লাগে, আপনাকে কেউ ফেসবুকে কিছু বললেই তাকে আপনি ফোন করে চা খেতে ডাকেন, এতে সামনের লোকটা কি হাসে? মানে একটু ভয় পেয়ে যায়। কিন্তু না, সে তো তাদের ব্যাপার। ফেসবুকে বহু মানুষ লাইক করেন, বহু মানুষ পজিটিভ কমেন্ট করেন, যারা ক্রিটিসাইজ করেন তার মধ্যে যেগুলো জেনুইন যুক্তি থাকে আমি কিন্তু সেগুলো পছন্দ করি, কারণ অতি কি সমৃদ্ধ হওয়া যায়। অর্থাৎ আমার লজিকের এই জায়গাটা একটা ফাঁক থাকতে পারে, একটা লোক তো ধরিয়ে দিল, তাহলে আমাকে গার্ড নিতে হবে পরের বার। কিন্তু কয়েকজন আছেন একেবারে রাজনৈতিক মেরুকরণ থেকে যারা একটু অসভ্যতা করে, তাদেরকে আমি নানাভাবে, কখনো দেখবে যে একটা খারাপ কথা আমি লিখে দিয়েছি, একটু কড়া কথা, কারণ আমি জানি আমি বুঝতে পয়সা খরচা করি না। আমি জানি আমি কাউকে যদি একটা কিছু লিখি, সে তার জাত ভাইদের ডেকে আনে, সে সিপিএম হলে সিপিএম, বিজেপি হলে আরো 10টা লোককে আমায় গালাগালি করতে আনে, ফলে আমার রিচ, এনগেজমেন্ট সব বেড়ে যায়। তাদের পুরোটা হিসেব করা, তার মধ্যে থেকে আমার ফলোয়ার তৈরি হয়ে যায়। ফলে আমি বুস্ট না করে এই ওষুধ দিয়ে দিই, কোনো ফাঁকা পেলাম 4টে লোককে আমি এমন খোঁচা দিলাম, ও আবার 4টে লোক আনবে, ডেকে আনবে, আমাকে আনতে হবে না, এইসব করে চলে যায়। এটা এন্টারটেনমেন্ট। আর একটা স্কুলের কথা যে হ্যাঁ যেহেতু বললেন, প্রচুর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে শিক্ষক নেই। আসলে এই সমস্যাটা কিন্তু আজকের নয়, এই সমস্যাটা সিপিএম সাধু সাজছে, এটা সেদিন থেকে বীজ পোঁতা হয়েছে যেদিন থেকে প্রাথমিকে ইংরেজি তুলে দেওয়া হয়েছে এবং কম্পিউটার ঢুকতে দেওয়া হয়নি। নেট রেজাল্ট হচ্ছে প্রাইভেট ইংলিশ মিডিয়ামগুলো বেড়ে গেছে, একটা বড় মধ্যবিত্ত এবং পয়সাওয়ালা শ্রেণী সেই দিকে ঘুরে গেছে। ফলে সরকারি কাঠামোটায় আজকে সবাই জানেন ভবিষ্যতের জন্য চাকরির ক্ষেত্রে, স্পেশালি প্রাইভেট সেক্টরের চাকরির ক্ষেত্রে ইংরেজি এবং আদব কায়দার একটা প্রবল গুরুত্ব আছে। মাতৃভাষা শিখতে হবে, রবীন্দ্রনাথ পড়তে হবে, নজরুল ইসলাম পড়তে হবে, পড়তে হবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র, মানে বাংলার গর্বের সাহিত্যটা পড়তে হবে। কিন্তু তুমি যখন ইন্টারভিউ দিতে ঢুকছো,
আজকে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে বা অন্য জায়গায় কাজ করতে গেলে তোমার কিন্তু ইংরাজি ভাষা, এবং আমাদের স্কুলে ইংরেজি ভালো পড়ানো হয় বা আমাদের সময় হতো, আমরা ইংরেজি ভালো জানি, পড়তে পারি, লিখতে পারি। সমস্যা হচ্ছে বলার ক্ষেত্রে। তখন প্রথম ভাবতে হতো এটা সকলের সামনে বলবো, কে কি মনে করবে, শব্দ খুঁজে পাই না বাংলা মিডিয়ামের ছেলেরা। এর থেকেই যে যখন যে একটু বড় হচ্ছে, সে কিন্তু তার সরকারি স্কুলে যারা বড় হয়েছে বাম জমানায়, তারা তাদের ছেলে মেয়েদের কিন্তু আর সরকারি বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করাচ্ছে না। তার রেজাল্ট আজকে পড়ছে তো এসে, এটা নয় যে আজকে হঠাৎ হয়েছে। ওই শিক্ষক ভর্তি থাকলেই যে ভর্তি হতো তা নয়, এমন ওখানে স্কুল আছে, বহু শিক্ষক আছে, কিন্তু স্টুডেন্ট কমে যাচ্ছে। কারণ তার বাবা যখন আজকে তাকে ভর্তি করাতে যাচ্ছে, এই যে 15-20 বছরের সময়টা, সে তো জানে যে আমার কি কি মাইনাস পয়েন্ট আছে। তো সে তার ছেলে মেয়েকে কখনো চাইছে না ওইটাই, সে চাইছে সে 100 বার বাংলা পড়বে, 100 বার বাংলা বলবে, কিন্তু স্পোকেন ইংলিশ এবং আদব কায়দাটায় তাকে রপ্ত হতে হবে। তো এই খাল কেটে কুমির আনার বিপদটা তো বামফ্রন্ট জমানা থেকে হয়ে গেছে। ফলে আমরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারিনি বাম জমানায়, ওটা কারণ। আর আজকের রুগ্নতাটা তার ফলাফল। খোঁজ নিয়ে দেখুন, সমীক্ষা করুন না যে বামফ্রন্ট জমানায় বাংলা মিডিয়াম থেকে যারা পাশ করেছে, 11 পর্যন্ত যারা বাংলা মিডিয়াম থেকে পাশ করেছে, তাদের কজনকে তার নিজের স্কুলে ভর্তি করিয়েছে জিজ্ঞাসা করুন, আপনি পাবেন না। এটাই হচ্ছে সেই প্রবলেমটা। ধন্যবাদ কুণালদা। থ্যাংক ইউ। আপনারা দেখতে থাকুন বর্তমান। ফলো করুন বর্তমান।